প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা যখন শিল্প নিয়ে কথা বলি তখন অভিনয়ের কথা তো আসলে চলেই আসে। যারা অভিনয় করেছেন সেই শুরু থেকে একদম বাংলাদেশের অভিনয়টা যখন থেকে আসলে বিকশিত হওয়া শুরু করেছে তখনকার কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আমরা এখনো ভালোবাসি, শ্রদ্ধা করি এবং যখন সেই অভিনয়গুলো দেখি বা সেই সিনেমাগুলো দেখি তখন আসলে মনে মনে কল্পনাও করি আসলে আমাদের দেশের চলচ্চিত্র জগতের দিন কেমন ছিল, কি ভীষণ সুন্দর চলচ্চিত্র আমরা তখন দেখতে পেতাম, উপহার পেতাম, এখনও পাই। তবে চলচ্চিত্রের জগতে তো আসলে বিরাট পরিবর্তন এসেছে। সেই সব কিছু নিয়ে আজকের তারকা কথনে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন একজন বর্ষিয়ান অভিনেতা আমিরুল হক চৌধুরী। শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমে ভালো আছি। এবং আজকে শুরুতে যে কথাটি বলছিলাম, স্মৃতিচারণ করতে চাই সেই তখনকার। আপনি দুই দুয়ারি, লাল সালু, পদ্মা নদীর মাঝি, অসংখ্য চলচ্চিত্র যেগুলো আমাদের মন জয় করেছে বা বাংলার চলচ্চিত্র জগৎকে আসলে সমৃদ্ধ করেছে। এই চলচ্চিত্রগুলোতে আপনার অভিনয় করার অভিজ্ঞতাটা বা এখন আসলে চলচ্চিত্র জগৎটা কোথায় আছে, কি বলবেন? আমরা তো যখন শুরু করি তখন ওই সময়কালটা তার একজন কর্মী হিসাবে, অভিনেতা হিসেবে আমি কাজ করি। তা আমার এই চলচ্চিত্রগুলো মানুষ মনে রেখেছে, আমার চরিত্রটা মনে রেখেছে, আমি কাজ করেছি। মানুষ মনে রাখলে ভালো লাগে কেন? মানুষের জন্যই তো আমরা কাজ করি। তাদের স্বীকৃতি পেলে মনটা ভরে যায় যে না, আমার কাজটা সঠিক হয়েছে, মানুষ সেজন্য স্বীকৃতি জানিয়েছে। তা আমি সব থেকে বড় স্বীকৃতি পাই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে মোরশেদুল ইসলাম পরিচালিত ওই চলচ্চিত্রটি আমার আন্তর্জাতিক, যদি বড় শব্দ ব্যবহার করা হয়, খ্যাতি, সেরকম একটি খ্যাতি ছিল। চলচ্চিত্রটি ডানকার্কে, ফ্রান্সের, ওখানে পুরস্কৃত হয়। ওখানে বেস্ট ফিল্ম এবং বেস্ট ডিরেক্টর এই দুটো পুরস্কারই হয়, আর ওখানে অন্য কোনো পুরস্কার নাই, আর কোনো ক্যাটাগরি নাই। এই দুটো ক্যাটাগরি আছে। তো দুটো ক্যাটাগরিতেই ওই চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছিল। বাহ। আমি প্রধান চরিত্রে ছিলাম। আর এশিয়ান ট্যালেন্ট হিসেবে আমি আমন্ত্রিত হই জাপানের ফুকুওকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেটি ওই চলচ্চিত্রের জন্যেই। তারপরে আছে দুই দুয়ারি, লাল সালু, নিরন্তর। নিরন্তর। নিরন্তর খুব বেশি ছিলাম না, মানে দৃশ্য অনেক ছিল না, কিন্তু মানুষ খুব গ্রহণ করেছিল। একদম। এই কাজগুলো করেছি আর কি। এই কাজগুলো করাতে মানুষের ভালোবাসা পেয়েছি। আজকে তোমরা জিজ্ঞেস করছো, এটাই ভালো লাগে। স্মৃতিচারণ তো এরকমই, এর বাইরে আর কি। এবং প্রত্যেকটি কাজ আপনি কি তখন খুব সিলেক্টিভ কাজ করতেন? কারণ প্রত্যেকটি কাজ ভীষণ জনপ্রিয় এবং প্রত্যেকটি চরিত্র কিন্তু আমাদেরকে প্রভাবিত করেছে। আসলে আমার স্বভাবের মধ্যে এটা আছে, সেটা হচ্ছে পারফেকশন। তো সামাজিক কারণে বা বয়সের কারণে বা নানাবিধ কারণে, সমাজের মানুষ তো আমরা, তাহলে নানাবিধ কারণ তো আমাদেরকে স্পর্শ করে, তাই না? আমরা তো খুব একা হয়ে চলতে পারি না, পারি কি? তো সেটা যদি হয়ে থাকে, সেটা হয়তো সব সময় পারফেকশনটা যেভাবে চাই ঠিক সেভাবে হয় না, নানা কারণে। কিন্তু আমি পারফেকশন ভালোবাসি, বিশ্বাস করি। এবং আমরা যখন অভিনয়টা শিখতে শুরু করি, যে স্কুলিংটা আমাদের, সেটা কিন্তু একটি পারফেকশনের দিকেই ধাবিত করে। কারণ এই শিল্পটা আমরা যখন শিক্ষা গ্রহণ করেছি, তখন আমাদের কাছে এটা তো কোনো যে বাংলাদেশ আবিষ্কার করেনি বা কোনো বিশেষ, এটা মানব সভ্যতার একটি মানব সভ্যতাই এই জায়গাটাকে বিকশিত করেছে এবং এটি সারা পৃথিবীতে বিশ্বনন্দিত একটি শিল্প। হ্যাঁ, এবং তার মতো করে, সেই দেশের মতো করে
তাদের হাইট অনুযায়ী তারা বিকশিত হয়েছে। এটাকে গ্রহণ করে, কাজ করে। কিন্তু ধারা কিন্তু ওই ওই যে অভিনয় করতে গেলে, এক্সপ্রেশনগুলো এই হতে গেলে, চরিত্র ইন্টারপ্রেট করতে গেলে, কি ইন্টারপ্রেট করছো, তোমার স্ক্রিপ্টটা কি, স্ক্রিপ্ট কি বলছে, সেই স্ক্রিপ্টে তোমার চরিত্রটা কি, তো তোমার চরিত্রের ইন্টারপ্রিটেশন কি, টোটালিটি নিয়ে তারপরে ক্যারেক্টার, তারপরে সেটার ইন্টারপ্রিটেশন। এইটি করলেই চরিত্রটা সামনে চলে আসে। চলে আসলে পরে সেখানে হয়তো 2-3 রকমভাবে কল্পনা উপস্থিত হয়। কল্পনা মানে ওই যে ভিত্তিটা হচ্ছে ওখান থেকেই কল্পনা। তখন শিল্পীকে সিলেক্ট করতে হয় যে না, আমি এটাকে আমি এইভাবে রান করব, ক্যারেক্টারটাকে করলে যে এই চরিত্র যখন অভিনয় করা হয় ওইভাবে, তখন মানুষ যদি গ্রহণ করে তখন মনে হয় যে আমি তো সঠিক নির্বাচন করেছিলাম, যেইভাবে চরিত্রটাকে রান করতে হবে, তাহলে ইন্টারপ্রিটেশনটা কারেক্ট ছিল। খুশি লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। এবং এই যে শুরুর সময় থেকে চরিত্রায়নের যে পরিবর্তন, আস্তে আস্তে তো প্রথমে শুধু ভিটিভি ছিল, ভিটিভিতে অভিনয় করা, তারপর আস্তে আস্তে টিভি চ্যানেলগুলোর সংখ্যা বাড়তে থাকলো, এখন তো আমাদের সবার হাতে একটি সেলফোন আছে। এই যে অভিনয়ের এই ক্রমান্বয়ে ধারাবাহিকতায় অভিনয়টা যেভাবে ইভলভ করেছে, এই আধুনিকায়নটা আপনার কাছে কেমন লাগে? আমি তো এক কথায় এটা উত্তর দিতে পারবো না। একটি সমস্যা আছে, সেটা হচ্ছে বিশ্লেষণ করতে গেলে মানে ভিত্তিটায় স্পর্শ করতে হবে, ভিত্তিটা বুঝতে হবে। তো ভিত্তিটা না বুঝলে ভুল ইন্টারপ্রিটেশন হয়ে যাবে, ভুল বিশ্লেষণ হয়ে যাবে। তো আজকে হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সমাজ ব্যবস্থা। আমরা কিভাবে লালন করছি দেখো না, কোনো কোনো অ্যাডে আমরা দেখি বিদেশ থেকে, বাবা, যে হর ঘর কুছ कहता है, হর ঘর কুছ कहता है, মানে তুমি যে বাড়িটাতে, তোমার যে ঘরটা, তোমার যে ফ্ল্যাটটা, তোমার যে বসতবাটি, সেখানে ঢুকলে তোমার পরিচয়টা পাওয়া যাবে। তুমি কি মানসিকতার, কি ভাবছো, কিভাবে জীবনযাপন করতে চাও, এটা কিন্তু তোমার ঘরে ঢুকলে মোটামুটি বোঝা যাবে। ঠিক তেমনি আমরা এখন আমরা যদি দেশটাকে একটা ঘর মনে করি, তারপরে আমি যে কর্মটি করি অভিনয়, এই শিল্পটিকে যদি আমি বুঝে ব্যাখ্যা করতে যাই, তাহলে সমাজই কিন্তু আমাকে এইভাবে নিয়ন্ত্রণ করে সব কিছু করার জন্য প্রকারান্তরে। সেই জায়গাটাতে আমরা কিভাবে স্ক্রিপ্ট পাচ্ছি, কিভাবে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, কিভাবে বিক্রির জায়গাগুলো, কারণ এর বিক্রির জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তো যেভাবেই বলি না কেন, এটা ওই জায়গাটা হচ্ছে গ্রহণযোগ্যতার জায়গা। সব কিছু মিলিয়ে কি চাওয়া হচ্ছে, কি বিক্রি হবে, সেই নাটকটি করতে হচ্ছে। এইভাবে ধারাবাহিক, যেটাকে আমরা আধুনিক বলছি বা আজকের সময় বলে আধুনিক বলছি, এখন আধুনিকতার সংজ্ঞার মধ্যে এটা শুধু সময়কে বিশ্লেষণ করে আধুনিক, নাকি বিকাশের দিক থেকে বিবেচনা করে আধুনিক, সেই বিষয়টি কিন্তু থেকে যায়। তবে এখনো কিন্তু আসলে যারা মন থেকে বাংলা সিনেমা খুঁজতে চায়, বা আমাদের সিনেমার আসলে উৎপত্তিটা কোথায়, বা আমাদের বাংলা কালচারটা কিভাবে সিনেমাতে প্রতিফলিত হয়েছে, তারা কিন্তু ওই যে সিনেমাগুলোর আসলে নাম বলেছি, আমাদের দুই দুয়ারি থেকে শুরু করে নিরন্তর, সেই সিনেমাগুলো খুঁজে খুঁজে দেখে এখনো পর্যন্ত। এই জিনিসটা নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দেয়। নিশ্চয়ই, অবশ্যই আনন্দ দেয়। মানুষের স্মৃতিপটে, মানুষের মন মানসিকতার মধ্যে এটির ছাপ রয়ে গেছে, এটির মমত্ব রয়ে গেছে, এটির ভালোবাসা রয়ে গেছে, তো অবশ্যই আনন্দিত হই। এবং সেই সব কাজের যখন ছোট ছোট ক্লিপ এখন ইউটিউবে আসে, আমরা দেখতে পাই অনেক সময়, এগুলো আপনার সামনেও নিশ্চয়ই আসে, তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। তবে আবার একটা কথা আছে, তো এক কথায় বললাম যে এইটুকু আরেকটু এভাবে করতে পারতাম। এখনো এটা মনে হয়, মানে এমন সিনেমা উপহার দেওয়ার পর মনে হয় যে এটি যদি এখানে এই নিঃশ্বাসটা একটু বিলম্বিত লয়ে যদি নিঃশ্বাসটা ছাড়তাম, চরিত্র ইন্টারপ্রিটেশনটা কারেক্ট হতো। এইভাবে একটু সমস্যা, সেগুলি হচ্ছে খুব পার্সোনাল। তবে সকল অভিনেতারাই কি আসলে এমন মনে হয় যে সারা জীবন ধরে আসলে কিছু এডিট করার আছে বা কিছু ঠিক করার আছে? আমার মনে হয় তাই। সময়ে
আমাদেরকে যে ম্যাচুরিটিটা দেয়, যে ভাবনাগুলোকে সমৃদ্ধ করে বা করে না, তো সেই জায়গাটায় সমৃদ্ধ হলে ভাবা হয় যে না, আরও আরও পারফেকশন, যে কথাটা আগে শুরু করেছিলাম, পারফেকশন, তাহলে কতটা পারফেকশনে যাওয়া যায়, এটি ছেড়ে দেওয়া যায় কিভাবে বলো? এবং যারা আসলে শিখতে চায় তাদের হয়তো মনটাই আসলে ওইভাবে গঠিত হয় যে মনে হয় এই কম বয়সে আসলে সব জেনে ফেলি, পরে কি আছে সব জেনে ফেলি। এবং তখনকার যে অভিনয়ের জগৎটা ছিল, আমরা তো আসলে আমাদের জন্মের পর যে এখন এখন যারা তরুণ প্রজন্ম আছে তারা তো সেই সময়টাকে আসলে আমরা কল্পনা করতে পারি হয়তো আপনাদের মুখ থেকে শুনে, কিন্তু তখন আসলে কি হতো, কেমনভাবে শুটিংগুলো হতো, কেমনভাবে আপনাদেরকে সিলেক্ট করা হতো, সেই সম্পর্কে একটু শুনতে চাই। সেটা ওই যে প্রথমে কথাগুলোর একটা তোমার ইঙ্গিত দিয়ে গেছি। সেটা হচ্ছে যে যে ধারায় পৃথিবীতে এই শিল্পটাকে মানে পরিচালিত করা হয়, আমাদের এখানেও সেটা, কিন্তু আমাদের মতো করে, কিন্তু ধারাটা ওইটাই। যেমন ধর একটা উদাহরণ দেই, বিটিভিতে দোতলায়, এখনো বিটিভির অনেকে স্টাফই এটা জানেন না, কারণ বিটিভিতে একা ছিল, আর থেকেও ছিল না। আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় টেলিভিশনের কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশ টেলিভিশন থেকেই শুরু করি আমরা, সেখানেই আমাদের পরিচিতিটা হয়, মানুষের গ্রহণযোগ্যতা আমরা ওখানেই পাই, ওখানকার যে কর্ম অভিনয় করে। দেখো দোতলায়, আমি বোঝাবার জন্য বলছি তোমাকে, তুমি যে জিজ্ঞেস করলে, দোতলায় সিঁড়ি দিয়ে উঠলে একেবারে কোণার দিকে একটা বড় হল রুমের মতো আছে, দোতলায় একই বিল্ডিংয়ের মধ্যে। ওখানে এটা জাপানিরা করে গেছিলেন বিল্ডিংটা, জাপানিরা। তো গ্রাফ করা ছিল পুরো ফ্লোরটা, ওখানে রিহার্সাল। আচ্ছা, রিহার্সালে যে আমি গ্রাফটা কেন ওইখানে গিয়ে মুখটা ঘুরাবো, আলোটা ঠিক আমার মুখের অর্ধেকটায় পড়বে, আমি মুখটা ঘুরিয়ে বলবো যে না আমি যাব না, আমার অভিনয়টা আমি করব। রিহার্সালটা হচ্ছে এইভাবেই, বিশ্বে এইভাবেই রিহার্সাল হয়। তোমার নানা রকম ডায়লগ ডেলিভারি কিভাবে হবে, আলো কিভাবে হবে, সমস্ত কিছু মিলিয়ে পরিচালক কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবেন তার প্রোডাকশনটাকে। পরিচালকই তো ফাদার অফ দ্য প্রোডাকশন। কিন্তু টুকরো টুকরো করে, যেরকম যিনি কস্টিউম পরাচ্ছেন তাকে আগের থেকে নির্দেশ করা হয় এই চরিত্রটিকে এই কস্টিউম, এই কালার, এই সব কিছু দিয়ে দেওয়া হয়, কিন্তু তারও একটা পারফেকশন আছে, যে পড়া ডাক দিয়ে নিয়ে আসলাম আর পড়িয়ে দিল তা তো হবে না, ঠিক ওইভাবে পড়াতে হবে এই চরিত্রটা, কাপড়টা, কস্টিউমটা ঠিক এইভাবে পড়াতে হবে, রাইট? তাহলে এই টুকরো টুকরো মিলে, ওই যে বললাম আলোর ওখানে দাঁড়িয়ে আমার মুখের অর্ধেকটা পড়ছে, ক্যামেরা দেখছেন, ক্যামেরা যিনি সিনেমাটোগ্রাফার আছেন বা টেলিভিশনে কাজ করছেন ক্যামেরায়, তিনি দেখছেন, যিনি চিফ আসছেন দেখছেন, দেখে কারেক্ট হলো, ডিরেক্টর ওখান থেকে বললো জি ইয়েস ইটস কারেক্ট, এভাবে আর্টিস্টের কোনো ভুল হলে যেন আর্টিস্ট এইভাবে। এটা হচ্ছে অনেক শুরু, পরে বিটিভি থাকতে থাকতে এগুলো একটু কমে এসছে, সেই কমটাও তো আমরা দেখেছি, যেহেতু আমি ধারাবাহিক করে যাচ্ছি। সেগুলো আমাদেরকে, ওই আমি বলেছি আমি একটু পারফেকশনিস্ট, অনেকেই আছেন পারফেকশনিস্ট, সেই জায়গাটা যখন কমতে শুরু করেছে আমরা একটু কষ্ট পাচ্ছিলাম, যে নিয়মটা আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিকাশের ধারায় প্রবাহিত না হয়ে এটি বোধহয় একটু একটু হয়তো সামাজিক কারণে, যারা সমাজ বিশ্লেষণ করেন তারা বলতে বা এখন আসলে দুনিয়াটা এত ফাস্ট হয়ে গিয়েছে, আমরা শুধুমাত্র তো দৌড়াতে চাই সবকিছুর সাথে সাথে, একটু সময় দেবে কেউ বা একটু সময় নিয়ে করবে, অজানার প্রতি আমাদের সবসময় আসলে আগ্রহ, তাই আপনাকে এমন প্রশ্ন করা। তখন আসলে শুটিংগুলো, এখন তো একদিনে একটি নাটকের শুটিং সম্পন্ন হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে একটি সিনেমা তৈরি হয়ে যায়, তখন তো যাতায়াত ব্যবস্থাটা কঠিন ছিল, এত সহজে সব কিছু ম্যানেজ করা যেত না, এক্সেস কম ছিল জিনিসপত্রের উপর, তখন আসলে শুটিং কতদিন লাগতো একটি চলচ্চিত্রের? চলচ্চিত্রে মা একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, তুমি একটা কথা বলেছো, এটার না বললে শুধু একটা ইন্টারভিউ করে চলে যাওয়া মাত্র, তো এটা তো না। আমরা যখন পুরনো, আমাদের তো একটা স্বভাব আছে, একটা চরিত্র আছে, আমি তো দায়িত্ব আছে, হ্যাঁ দায়িত্ব আছে, সেই দায়িত্বটা মনের মধ্যে আছে বলে এটা আমার কর্মের কি সেটুকু তো বলতে হবে। এই যে বলছো যে দ্রুত এগিয়ে যাচ্ছে, দ্রুত সব ফাস্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর বিকাশের ধারায় যদি আমরা তাকাই, যে সমস্ত দেশগুলো
যথেষ্ট পারফেকশনে কাজগুলো করে, তারা কিন্তু আধুনিক যুগেই সব কিছু করছেন, কনসেপ্টের মধ্যে অনেক কিছু আধুনিকতা দিচ্ছেন, স্টোরিতে হোক, নতুন কিছু হোক, যেরকম স্পিলবার্গ আছেন বা যারা টম হ্যাঙ্কস আছেন, যারা এই বিশ্বে আমরা চিনি, বা আরও অনেক আছেন, একজন দুজন তো আর না, পৃথিবীর অনেক দেশে, হলিউড নিয়েই বলছি। সেই জায়গাটাতে কিন্তু আমরা যেটা দেখি, যেটা যতটুকু প্রয়োজন, ফাস্টের নাম করে কিছু করা যাবে না, ঠিক ততটুকু দিতেই হবে, তা না হলে এটি হচ্ছে না, কাজটা হয় না। যুক্তি বা বিজ্ঞান এটাকে স্বীকার করে না। বিকশিত হতে গেলে ওর ভিত্তি হচ্ছে এটা। সেটা স্টোরি, আজকের স্টোরি হোক, কনসেপ্ট ডিফারেন্ট হতে পারে স্টোরির, বা এখনকার কি স্টোরিগুলোকে নিয়ে যাবে মানুষের কাছে, সেগুলো হতে পারে, কিন্তু নির্মাণ এবং সেই নির্মাণের ধারণা, আন্তর্জাতিক মান যেটা আছে, ওটা একটাই, সেটাই আমাদের দেশে আমাদের মতো করে, কিন্তু ওটা আলাদা কোনো মান তৈরি হয়নি যে না ওই দেশে ওরকম, এ দেশে এরকম। সেই এরকম ওরকমটা কিন্তু আমাদের হাইটের কারণে, আমাদের অবস্থানের কারণে, আমাদের মেধার কারণে, বা আমাদের কোনো সুফল থাকলে সুফলের কারণে, দুর্বলতা থাকলে দুর্বলতার কারণে। এবং আমরা এখন আসলে যে অবস্থানে আছি আমাদের শিল্প জগৎ নিয়ে, আপনার কাছে কি মনে হয় আমরা সকলে যদি আবারও চেষ্টা করতাম বা আরেকটু এফোর্ট দিতাম, তাহলে কি আমরা আরো বিকশিত হতে পারতাম? অবশ্যই, কিন্তু সেটুকু দেব তার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, আমি যদি খামাখা এখানে মাটি খোঁড়া শুরু করি, আমি তো নিচে তেল গ্যাস পাবো না, তাই না, বা সোনার খনি পাবো না। দেখা গেল আমার মৃত্যু পর্যন্ত আমি মাটি খুঁড়েই যাচ্ছি, কিছুই হচ্ছে না। তো সুতরাং সেটা বুঝে সেই জায়গাটা নির্ধারণ করে যথাযথ প্রক্রিয়ার মধ্যে যেখানে মাটির নিচে কি আছে, আমি কি পেতে চাইছি, সেটি যদি হয় তাহলে হবে। এবং আমরা কিন্তু আপনাকে নির্মাণেও পেয়েছি। আপনার নির্মাণ করার চিন্তাটা আসলে কেন আসলে অভিনয় থেকে? এই যে পারফেকশনের কথা আপনি বলছেন, সেটিকে আসলে যেন আপনি নিজে তৈরি করতে পারেন সেই জন্য? হ্যাঁ, আমি নির্মাণ করেছি, আমি এখনো নির্মাণ করতে চাই, কিন্তু ধরো আমি একটা কল্পনার কথা বলছি, আমার আকাঙ্ক্ষার কথা বলছি। আকাঙ্ক্ষা বলতে গেলে কিছু কল্পনা তো এসেই যায়, যে আমার যে সিনিয়রিটি আছে, যেমন তুমি আমাকে ইন্টারভিউ করছো, আমি একজন সিনিয়র, আমার কিছু কাজ দেখেছো, তুমি আমাকে ওইভাবে ভালোবাসছো, তখন তুমি জিজ্ঞেস করছো, তা আমার মনে হয় যে একজন চ্যানেল যারা এটা নিয়ন্ত্রণ করেন, বা একজন যারা এই নাটক কেনেন বা ইয়ে করেন, তারা এসে বলবে যে আমিরুল ভাই, আপনারা তো সিনিয়র হয়েছেন, নির্মাণও করেছেন, তো আপনি নির্মাণ করেন, আমরা এটা নিয়ে নেব। হ্যাঁ, তারও তো একটা লিমিট থাকবে যে এই অর্থের মধ্যেই করতে হবে, কারণ সব কিছুর তো একটা নিয়ম আছে। যদি আপনার সম্ভব হয়, তখন আমি বলবো যে আমি তো ওইভাবে করতে পারি না, পারফেকশনে থাকতে চাই, তো আমি এইভাবে করতে পারবো, আমি আশা করি। কিন্তু হয়তো কোনো কারণে হয় না, সেটা তো অন্য ব্যাপার। তুমি যে ভালোবাসা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে, আমি এটাই আশা করতে চাই, তাই না? তা আমার মনে হয়, দেখো আমার কাজগুলোর কথা বললে, দেখো আমি প্রথম করেছি প্রাগৈতিহাসিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি গল্প, 10টি বেস্ট স্টোরির মধ্যে একটি স্টোরি। একদম। সেটি আমি করেছি, সেটা আমি মঞ্চে করতাম, নাট্যরূপটা আমার নিজের দেয়া। তো সেই জায়গাটাতে তুমি দেখো আর্টিস্টকে, আমি তো ভিখু ছিলাম, মরহুম ফরিদি আমার খুব স্নেহের ছিল। তো ফরিদি বলল যে আমিরুল ভাই, মঞ্চে আপনার এই কাজটা আমরা দেখেছি, আপনি এটা করেন। তাই আমি বললাম, তুই তাহলে বশির মিয়াটা কর, তুই যদি বশির মিয়াতে রাজি থাকিস তাহলে আমি এটা করব। আমি স্নেহ করে, আমরা এইভাবেই সম্বোধন করতাম, আমাদের সম্পর্কটা এরকমই ছিল। তো বললাম আমি কথা দিলাম, তখন কিন্তু ও খুব, আমি কথা দিলাম আমি বশির মিয়া করব। তাহলে বললাম যে ডান, আমি করব এটা। তো আমি প্রডিউসও করলাম, আমি অভিনয় করলাম, পরিচালনা করলাম। তো সেই জায়গাটাতে তুমি একটা দেখো, পারফেকশনের কথায় উদাহরণ দিচ্ছি, প্রকৃষ্ট উদাহরণ। সেটা কি? আমি ভিখু, বশির মিয়া ফরিদি, হুমায়ুন ফরিদি, সম্মানীয় হুমায়ুন ফরিদি,
অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বাংলাদেশ, আমাদের সকলের প্রিয় একজন হ্যাঁ, অভিনেতা। হুমায়ুন ফরিদি, আজাদ আবুল কালাম, ছন্দা, হ্যাঁ, তারপরে তমালিকা কর্মকার, তখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, সে পাঁচি সে। তো এই আর্টিস্টগুলোকে নিতে, আমি কিন্তু প্রডিউসার, তাহলে আমি তো নিজে ভিক্ষু করছি, যেহেতু ওরা সবাই বলেছে, আমরা মঞ্চে দেখেছি। তো এই আর্টিস্টগুলো তখন টপমোস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস। আজাদ আবুল কালাম, হুমায়ুন ফরিদি তো বটেই, ছন্দা তো বটেই, তমালিকা কর্মকার তো বটেই, সব অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রতিষ্ঠিত। এদের নিতে গেলে তাদের প্রাপ্য ডিমান্ডটা তো ফুলফিল করতে হয়েছে, কাঠখড় তাই পুড়োতে না? হয়েছে। এবং ওই সময় তারা একেবারে তুঙ্গে আছে। এবং আমার স্বভাব, আমি প্রত্যেককে বলেছি যে তোমরা তো আমাকে জানো, তোমাদের কিন্তু রিহার্সাল করতে হবে নাটকটা। ওদের অ্যাভেলেবলই করা যায় না। হ্যাঁ, দিনে হয়তো বলে বিকেলে এসে আমরা এটা করে দেব, এই বাস্তবতা। তখন তারা এসে রিহার্সাল করেছেন সারা দিনে, পুরো দিনটা রিহার্সাল করেছেন। আমি বলেছি যে রিহার্সাল না করলে আমি করব না। সবাই, ছন্দা এসছে, তমালিকা এসছে, ফরিদি এসছে, সমস্ত আমরা রিহার্সাল করেছি। তা রিহার্সালে একটা দিন চলে গেছে, যে একটা দিন অন্তত আমরা কি বলতে চাই, প্রাগৈতিহাসিকটা তো নিতে হবে। তা আমি একটা উদাহরণ দিলাম, দেখো আমার প্রোডাকশন ছিল, ওতে আমার আর্থিকভাবে যা হবার তা তো হয়েছে, সেটা আলোচনার বিষয় না, কিন্তু আমার মনে শান্তি আছে। কি, আমি মোটামুটি নাটকটি নির্মাণের ক্ষেত্রে একটু সৎ থাকতে পেরেছি। আমার মনে হয়েছে যে এদেরকে অভিনয় করতে হবে, এরা অভিনয় করলে এই চরিত্রগুলো যথাযথ হবে বলে আমি মনে করেছি। বিকজ আমি তো প্রডিউসার ছিলাম, ডিরেক্টরও ছিলাম, এটা আমি মনে করেছি। তাহলে তোমাকে আমি একটা প্রকৃষ্ট শব্দটি ব্যবহার করেছি, একটি প্রকৃষ্ট উদাহরণ দিলাম। ঠিক একজন গণিমিয়া, আমি যেরকম মানুষের চরিত্র নিয়ে করেছি, মানুষের জীবন নিয়ে করেছি, দেখো প্রাগৈতিহাসিক করেছি। এবং একজন গণিমিয়া মানে একজন মানুষ, একজন কর্মজীবী মানুষ, তার জীবন। এবং আপনার ছোঁয়া যেখানে পড়েছে সেই সকল কাজ আসলে আমাদের মনে ভীষণভাবে জায়গা করে নিয়েছে। আমরা আপনার অনেকগুলো কাজের কিছু ছোট ছোট অংশ মিলে একটি অডিও ভিজুয়াল তৈরি করেছি, আমরা দর্শকদের সাথে নিয়ে সেটি দেখে আসতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখি। আসলে যত দেখি তত বেশি অভিভূত হই, কারণ সেই সময়কার কাজ, যেটি বলছিলাম আসলে অজানার প্রতি আগ্রহ, এবং তখনকার সব কিছুর প্রতি তো আমাদের আরও বেশি আগ্রহ যে আমাদের সিনেমা জগৎটা কিভাবে ইভলভ করলো। আপনার কাছে নির্মাণ এবং অভিনয় কোনটা বেশি ভালো লাগে? এটি ভাগ করা মুশকিল, কারণ দায়িত্ব দুটো আলাদা। তবে তুমি ভালো লাগার কথা বলেছো, আমি তো অভিনয় ডেফিনেটলি ভালোবাসি, কিন্তু খুব নেক টু নেক পরিচালনা করতে চাই। কারণ পরিচালনার মধ্যে একটা কমিটমেন্ট আমার থাকে, যে আমার অনুজ যারা আছে, যে এই যে তোমাকে পারফেকশনের কথা বললাম, অনেক ভালো নির্মাতা আছে। আমরা বাচ্চা ছেলের কাজ দিই, বাচ্চা মানে আমার কাছে বাচ্চা, ওরা অল্প বয়সের, তারা কিন্তু বেশ ভালো কাজ করে, কিন্তু তাদের অনেক লিমিটেশন থাকে। ওই যে পারফেকশনে যেতে গেলে যে নানা রকম বিষয় আশয় আছে, হয়তো ওই জন্য ওরা কম্প্রোমাইজ করে। তো একটা জিনিস কি মা, এই জাতীয় কর্মের মানে এই শিল্পে কিন্তু কম্প্রোমাইজ করা যায় না, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা খাটো হয়ে যায়। বুঝে, যে তুমি বুঝছো যে তোমার এই মালাটা লাগবে, শাড়িটা লাগবে, এতটুকু হাতা লাগবে, যে পরিচালক বুঝেই করবেন, এটা তোমার চুলটা এরকম থাকবে, এটাই হতে হবে। এটা বলা যাবে না আচ্ছা গলার ওটা নাই, হবে। নো, এই শিল্পে এটা আজকের শুটিংয়ে ক্যান্সেল, কালকে মালাটা আসলে ওটা পড়তে হবে। এখন যারা অভিনয় করছেন বা পরিচালনা করছেন, তারা কি এই সত্যটা কতটুকু উপলব্ধি করেন? না, তারা বোঝেন। ওই যে বললাম, তোমাকে তো বললামই যে নানা লিমিটেশন আছে, তুমিও বোঝো। তো সেগুলো তাদের তো বেঁচেও থাকতে হবে, এটা তো আমাদের। আমি যে এই যে করি, আমি যে কম্প্রোমাইজ করিনি তা কিন্তু না। অনেক এরকম কাজ এসছে যে কাজটা আমি 10 বছর আগে পেলে করতাম না, কিন্তু জীবিকার জন্য হয়তো করতে হয়েছে, আবার হয়তো করিও নাই। একটা দোলাচালের মধ্যে ছিলাম, করেছি,
আবার করিও নাই। এবং এই যে অভিনয়ের সাথে আসলে এতগুলো বছর পার করে এসেছেন, তখনকার সময়টা দেখেছেন, এখনকার সময়টা দেখেছেন এবং সিনেমা ইন্ডাস্ট্রির যে পরিবর্তন সেটি আপনি সম্মুখে আসলে পরিলক্ষ্য করেছেন, নাটক থেকে শুরু করে সিনেমা বা ভিটিভির পর আস্তে আস্তে যেভাবে চ্যানেলগুলো আসলো সবকিছু। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আসলে ওই জগৎ সম্পর্কে কি বলতে চান? একটি কথা মা, আজকে অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। তখনও অনেক ভালো কাজ হয়েছে। আমি একটা কথা নিজের করে বলতে পারি এর মধ্যে থেকে, যে আমাদের এই মাটির ছেলেমেয়েরা অনেক প্রতিভাবান। এটি কিন্তু আমার উপলব্ধি। এটা এই নয় যে আমি বলার জন্যে বলছি, বলার জন্য অনেকে বলে না যে ওরা তুষ্ট হবে। নো নো, আমি সেই চরিত্রেরই লোক না। আমি অনেক প্রতিভাবান ছেলে মেয়ে দেখেছি, অনেক, সবাই না কিন্তু অনেক। কিন্তু আমরা নারিশ করতে পারিনি, সামাজিকভাবে এদেরকে লালন করতে হয়, লালন করতে হয়। আমরা বোধহয় সেটা সঠিকভাবে পারিনি। মেধাবীদেরকে মেধাটা বুঝে তাকে সেই সুযোগে এগিয়ে দেওয়া। বিশ্বে তুমি তাকিয়ে দেখবে, পাশের দেশে দেখবে যারা মেধাবী তাদেরকে ঠিক সেই জায়গাটায় তাদেরকে এগিয়ে নিচ্ছে সুযোগগুলো তৈরি। সে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তার মেধা দ্বারাই। তারপরে যদি আমি তাকে সুযোগগুলো কমিয়ে দিই, তাহলে তো সে তো বদ্ধ জল আর জলের মতো হয়ে গেল, যাকে বলে। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই জন্যই কিন্তু আমরা আপনাদের মতো যারা বর্ষিয়ান মানুষ তাদের সাথে কথা বলি, যেন নতুন কিছু জানতে পারি, শিখতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে ছিলেন আমিরুল হক চৌধুরী। আমরা বলছিলাম যে অজানার প্রতি আমাদের যে আগ্রহ, আমরা জানতে চাই, শুনতে চাই এবং গল্পের মতো করে যখন আমরা বাস্তব কিছু শুনতে পাই তখন আমাদের কাছে আরও বেশি ভালো লাগে। আমরা আবারও তাকে পাবো আমাদের তারকা কথনের সেটে, সেই প্রত্যাশায় আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।